পৃষ্ঠা ৯। অয়মারম্ভ সময় কমা অসময় ও দুঃসময়। উদ্ধৃতি শুরু। ঘড়ির সময় ঠিক নয় কমা ঘড়ি সময়ের পরের লাইন নম্বর জানে কমা তার মূল্য জানবে কি করে? জিজ্ঞাসা চিহ্ন। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথ শেষের কবিতা। জীবন কি সামান্য কদিনের? জন্মিলে মরিতে হবে জানে তো সবাই, আর জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়টাকেই তো বলে জীবনের স্থায়িত্বকাল। এই ক্ষণস্থায়িত্ব কি মানুষ সহজে মেনে নিতে পারে? তাই পূর্বজন্মের ও জন্মান্তরের একটা ধারণা তৈরি হয়েছে পাপ পুণ্যের চিত্রগুপ্তের খাতা। স্বর্গ ও তার বিপরীতে নরকের অস্তিত্বের কথা বিধৃত হয়েছে সকল ধর্মশাস্ত্রে। স্বর্গ বেহেস্ত, হেভেন, নরক দোজখ, হেল। দান্তের দিভিনা কমেদিয়ার মাঝখানে একটা ক্ষেত্র নির্মিত হয়েছে যার বাংলা প্রায়শ্চিত্ত মার্গ। তিনি এই ক্ষেত্রটির নাম দিয়েছেন পুর্গাতোরিও। পয়হস্য গয়রে ফাকার তয়কার বয়শূন্য রয় হস্যই ও। পুর্গাতোরিও। মানুষ তার স্বল্পমেয়াদী জীবনে ধন সম্পদ ক্ষমতা অর্জনের জন্য নানা রকম ছক কষে। এখানে সেই ছকের অর্থ নানা রকমের কৌশল বা ফিকির। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে জাতকের জন্মক্ষণ এবং সেই সময় রাশি নক্ষত্রের অবস্থান নির্ণয় করে হিন্দুদের মধ্যে একটি ছক নির্মাণের প্রথা বর্তমান। তার চলিত নাম হল জন্ম-ছক। এই জন্মছক অনেকটা গুপ্তধনের স্থান নির্ণয়ের রৈখিক গুপ্ত মানচিত্রের মতো। এখান থেকেই শুরু হচ্ছে এক মহাগ্রন্থের খসড়া বা ম্যাগনাম ওপাস এর সংক্ষিপ্ত সূচি। জীবনে কি কি ঘটবে বা ঘটতে পারে, সে মাঙ্গলিক না অমাঙ্গলিক, বন্ধনীর মধ্যে মেয়েদের ক্ষেত্রে বন্ধনী শেষ, অর্থাৎ সে মঙ্গল গ্রহ থেকে এসেছে না আসেনি, তার গ্রহ নক্ষত্র ও রাশির হিসেব। পৃষ্ঠা ১০। আর সেই রাশির হিসেবে সে হয় সিংহ, নয় বৃষ অর্থাৎ ষাঁড়, এমনকি বিষাক্ত বৃশ্চিক ও কর্কট বা দাঁড়াযুক্ত কাঁকড়াও হতে পারে। সেই জন্মছকে নির্ধারিত হয়ে গেছে তার রাশি। আর প্রতি সপ্তাহে মিডিয়া থেকে এইসব রাশিগ্রস্ত মানুষের সাতটা দিন কেমন যাবে সেই জাতক জানতে পারবে। বন্ধনী শুরু শুধু ভারতে নয় বা কেবল ভারতীয় ভাষায় নয়, যেমন কেবল সংস্কৃতেও নয়, ল্যাটিনেও। বন্ধনী শেষ। বিপদের কথা, সম্পদের কথা, ষড়যন্ত্রের কথা, সতর্কতার কথা, দুর্ঘটনার সম্ভাবনার কথা, এমনকি প্রেম বিষয়ক ভবিষ্যৎবাণীও ইচ্ছে করলেই জানা যাবে। জন্মছক থেকে ঠিকুজি থেকে কোষ্ঠী সবই জ্যোতিষশাস্ত্রের গণনার অন্তর্ভূত বিষয়। যেন জ্যামিতি ট্রিগনোমেট্রির মতো কঠিন, কিন্তু বুঝতে পারলে কতই না সহজ। আর সবটাই হলো উদ্ধৃতি শুরু জীবন খাতার প্রতি পাতায় উদ্ধৃতি শেষ হিসেব নিকেশের খেল। সময়টা তো বয়ে যাবেই, কিন্তু দুঃসময়কে সর্বদাই অ্যাভয়েড করে সুসময়কে খপ করে ধরে ফেলাই হলো জন্মের ছকের মতো জীবনের ছক। আর সেই জন্যই হুতমি সতর্কতা জারি হয়। উদ্ধৃতি শুরু। সময় কাহারও হাত ধরা নয়, সময় নদীর জলের ন্যায়, বেশ্যার যৌবনের ন্যায়, জীবনের পরমায়ুর ন্যায় কাহারও অপেক্ষা করে না। কালীপ্রসন্ন সিংহ, হুতম প্যাচার নকশা। উদ্ধৃতি শেষ। আর সেই জন্যেই রবীন্দ্রনাথ স্বয়ং আইনস্টাইনের সঙ্গে রিলেটিভিটি নিয়ে সুদীর্ঘ আলোচনার সময় এই সময় প্রসঙ্গ উল্লেখ করে থাকতে পারেন।
তবে প্রত্যক্ষ প্রমাণই শ্রেষ্ঠ এই চার্বাকীয় সন্দর্ভে মোহনলাল গলির রামকৃষ্ণীয় সাক্ষ্যের এবং তদ্গুরু দেবীপ্রসাদ কাশ্যপীয় স্তোত্রের অনুসরণে বলা যায়, একথা স্বয়ং রবীন্দ্রনাথই লিপিবদ্ধ করেছেন জাহাজের বুকে পা রেখে পশ্চিম যাত্রীর ডায়েরিতে 9/2/1925 সালে। উদ্ধৃতি শুরু: সময়টা যে আপেক্ষিক, রসের ভাষায় সে কথা অনেক দিন ধরে বলা চলছে, বিজ্ঞানের ভাষায় আজ বলা হলো। উদ্ধৃতি শেষ তাঁরই। পৃষ্ঠা 11। এই আপেক্ষিকতা তত্ত্ব যেন অনেকটা গ্রহরাশি, নক্ষত্র প্রভৃতি বিচার করে লিখিত হয়েছে। এই কথাগুলি তিনি লিখেছেন 1925 সালে। 1925 সালে জাতকদের জন্মছক যদি ঠিক ঠিক সময় নির্মিত হতো, তাহলে একটি জাগতিক ট্র্যাজেডির কারণও হয়তো খুঁজে পাওয়া যেত। কোন লগ্নে, কোন রাশিতে ও নক্ষত্রে 1925-এ এই জাতকের জন্ম তা ঠিক জানা যায়নি, অথচ এই জাতক আর কেউ নয়, ভারতের কমিউনিস্ট পার্টি। 1925 হল ভারতের কমিউনিস্ট পার্টির নিছক, দন্তে নয় হর্ষে হাইফেন ছক, নিছক জন্মসাল। কিন্তু জন্মলগ্ন না জানার ফলে জন্মছক হয়নি। সে কারণে ঠিকুজি কোষ্ঠী নির্মিত হয়নি বলেই বর্তমান শতকের অশুভারম্ভে জাতকের দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে রাজা হরিশ্চন্দ্রের মতো হবে এমন ভবিষ্যবাণী ছিল না। আর সময়ের আপেক্ষিকতা তত্ত্বে রবীন্দ্রনাথ দুটি বিষয়ের উল্লেখ করেছেন। প্রথমটি হল র বয়শূন্য র স, দ্বিতীয়টি হল বি জয় ইয় আকার দন্তের ন, বিজ্ঞান। 1925 সালের যে জাতকের কথা পূর্ববর্তীতে বলা হলো, সেটা রবীন্দ্র আপেক্ষিকতা তত্ত্বে র স এর ক্ষেত্রে বলে অনেকে বিবেচনা করেন। কেননা রসের ভাষায় যা আগেই বর্তমান, বিজ্ঞানের ভাষায় তার আবির্ভাব পরে। সেজন্যই এই ডিসকোর্সে রসের ভাষা হলো প্রাইমারি আর বিজ্ঞানের ভাষা হলো সেকেন্ডারি। আর একটা কথা, একজন কবি যিনি পূর্ব কলিকাতাস্থ ফুলবাগান, FOOLBAGAN, ফুলবাগানে গালে হাত রেখে চিন্তান্বিত অবস্থায় শোকে প্রস্তরীভূত, কি বিভ্রমে এই 1925-এর কথা ভেবেই কি লিখেছিলেন। উদ্ধৃতি শুরু: বেজে উঠল কি সময়ের ঘড়ি / এসো তবে আজ ... উদ্ধৃতি শেষ তাঁরই। শুধু একজন জাতকের কথা নয়, বাংলা পাঁজিকে কেবল ঘরে টাঙানো ক্যালেন্ডার বলে ভাবলে ভুল হবে। ট্রেনে বিক্রি হওয়া চটি মহাভারতের গল্প হলো ক্যালেন্ডার, আর হার্ডবোর্ড বাইন্ডিংয়ে কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান যে মহাভারত, সেটা হলো পঞ্জিকা। পথ চলা রাস্তার সঙ্গে জীবনসাথী ক্যালেন্ডারের রঙের পার্থক্য আছে। ক্যালেন্ডারে লাল রঙের খোপ থাকা মানে সেটা ছুটির বা আহ্লাদের দিন। অন্য দিনগুলো বাঙালির কাছে অতীব দুঃখের দিন, অর্থাৎ কাজের দিন। চার্লস ল্যাম্ব অবশ্য এই ক্যালেন্ডারে সেইন্টদের সংখ্যা কেন কম হলো তা নিয়ে আক্ষেপ করেছেন তাঁর সুপারঅ্যানুয়েটেড ম্যান রচনায়। পৃষ্ঠা 12। ক্যালেন্ডার হলো পাঁজিরই মেড ইজি, যা বিভিন্ন সাইজের কাগজে ছাপা হয়ে থাকে এবং তা পঞ্জিকার অতি সংক্ষিপ্ত সার। পাঁজি শব্দটিতে সর্বদাই চন্দ্রবিন্দু ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকা বাঞ্ছনীয়, কেননা চন্দ্রবিন্দু বিহীন পাঁজি নিন্দার্থে গালমন্দ হিসাবে ব্যবহৃত হয়। পাঁজি শব্দটি এসেছে পঞ্জি থেকে। পঞ্জি শব্দটি আমরা লেখালেখির ক্ষেত্রে ব্যবহার করি, যেমন গ্রন্থপঞ্জি। এর সাধারণ অর্থ হলো বিবরণ বা তালিকা। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই 5টি বিষয়ের সমাহারে নির্মিত গ্রন্থটি হল পঞ্জিকা বা পাঁজি।
ভারতকোষে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, যে পুস্তকে বৎসরের প্রতিদিনের তারিখ, তিথি, পর্বদিন, শুভ দিন ইত্যাদি থাকে তাকে পঞ্জিকা বা পঞ্জি বা পাঁজি বলে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বছরের বিভিন্ন সময়ে বৈদিক ঋষিদের ভিন্ন ভিন্ন যজ্ঞানুষ্ঠানের প্রয়োজনে যজুর্বেদের সময় অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ কালে যে গণনার সূত্রপাত হয়েছিল তা মূলত ছিল সূর্য নির্ভর। এভাবেই সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুটি ভাগে বছরকে ভাগ করেছিলেন, আর সেটিকে 6 ঋতু ও 12 মাসের হিসেবে তারা বছরকে দেখেছিলেন। পরবর্তীকালে সংশোধিত হয়ে কিছুটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়েছিল বেদাঙ্গ জ্যোতিষ। রামায়ণ ও মহাভারতের কাল গণনা এভাবেই হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। পরবর্তী সময়ে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, খনা বেদাঙ্গ জ্যোতিষে যোগ করেন এক নতুন মাত্রা, এমন ভাবনার কথা কেউ কেউ বলেন। পরে চতুর্থ ও পঞ্চদশ শতকে সূক্ষ্ম গণনা ব্যবহার করা হয়েছে বলে ধরা হয়। সূত্র বাংলা পঞ্জিকা 200 বছরের আলোয়। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। ভারতীয় সময় গণনা তাই সূর্য সিদ্ধান্ত মাফিক। আর এসব গণনা ও সিদ্ধান্ত সহ দিনকালের রুটিন জীবনযাপনের জন্য মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে ভূর্জপত্রে পঞ্জিকা লেখার প্রচলন ছিল। পৃষ্ঠা 13। আর আকাশে যেহেতু আমরা সূর্য ও চন্দ্রের গতিপথ দেখে দিন ও রাত্রির প্রহর ভাবতে পারি, তাই সৌরপঞ্জি যেমন আছে, চন্দ্রপঞ্জিও বর্তমান। স্থানভেদে এবং ধর্মভেদে 2 প্রকার পঞ্জিরই চল আছে। আর এইসব কিছুর মূল অবলম্বন হলো আকাশ। গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ ইত্যাদি দৃশ্যমান কেবল তো আকাশে। তাই তো এত সব দিনক্ষণ, মাস, বছর সবটাই নির্ণীত হয় অনন্ত আকাশের অবস্থানে। রবীন্দ্রনাথও তাই আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণের কথাই তো বলেছেন। প্রবাহন জৈবালির শেষ অংশে ছান্দোগ্য উপনিষদের কথোপকথনে এই আকাশের কথা বিশদভাবে বলা হয়েছে। অস্য লোকস্য কা গতিরিত্যাকাশ ইতি হোবাচ সর্বাণি হ ইমানি ভূতানাকাশদেব সমুৎপদন্ত আকাশং প্রত্যন্तं यस्तकाशे হৈবৈভ্যো জিয়ায়নাকাশ পরায়ণামা। এই লোকের আশ্রয় কি? প্রবাহন জৈবালি বললেন, প্রবাহন পয়রফলা বয়াকার হ মূর্ধন্য, জয় বর্গীয় জয় ঐকার বয়াকার লয় হস্যই। প্রবাহন জৈবালি বললেন, আকাশ, স্থাবর জঙ্গমাদি এই নিখিল ভূত বর্গ আকাশ থেকেই সমুৎপন্ন হয় এবং প্রলয়ে আকাশেই লীন হয়, কারণ আকাশই এই সব থেকে মহত্তর। সুতরাং আকাশই পরম প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ এই ভাবনাকে আরো প্রসারিত করে দেখেছেন এবং তিনি আশ্চর্য হয়েছেন। তিনি শুধু আকাশের কথা বলেননি, মহাবিশ্ব, মহাকাশ এবং মহাকালকে একসঙ্গে দেখেছেন। আসলে এই পৃথিবীর উৎপত্তি ও বিকাশের সঙ্গে সঙ্গে দর্শন, বিজ্ঞান, ধর্ম সবটা মিলিয়ে নানা গণনা ও অঙ্কের মধ্য দিয়ে যে সভ্যতার প্রবাহ তাকে তো অস্বীকার করা যায় না। দিনক্ষণের হিসেব না করলে জীবনের অস্তিত্ব নিয়েই তো প্রশ্ন উঠে যায়। উপনিষদেও সেই সময়ের গতিকে মাথায় রেখে প্রতিটি দিনকে নানা নামে ভাগ করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদেই এর সন্ধান পাওয়া যাবে। যেমন সূর্যোদয়ের রূপ হল প্রস্তাব, মধ্যাহ্ন আদিত্যের রূপ হল উদ্গীত, রস্যোদয় হসন্ত গয় দীর্ঘই থ। অপরাহ্নের পূর্ববর্তী সময়ের তার যে রূপ
তার নাম হল প্রতিহার। আবার অপরাহ্নের পরে এবং অস্তগমনের পূর্বে সূর্যের যে রূপ তাকে বলা হয় উপদ্রব। অনন্তর দিবাকর অস্ত গমনোন্মুখ হলে তার যে রূপ তার নাম নিধন। পৃষ্ঠা 14। একই দিনে উদয় থেকে অস্তাচল গমন পর্যন্ত সূর্যের রূপকে উপনিষদের দার্শনিকরা নানাভাবে নামাঙ্কিত করেছেন। আমরা না জানলেও এইসব নামের ব্যাখ্যা হয়তো আছে, অথচ সূর্যোদয় ও সূর্যাস্ত মনে হয় বিজ্ঞানসম্মত গণনার ফলে নির্ভুল সময় নির্ধারণ করা হয় পঞ্জিকায়। চন্দ্রের জোয়ার ভাটার সময়ও ঠিকঠাক বলা থাকে। সবসময় ঠিকঠাক কিনা জানি না, তাই অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্সের এই বিষয়ে আমরা এই আকালে বৈজ্ঞানিক পাল যুগ পরবর্তী মেঘনাদ সাহার উত্তরসূরি, যিনি এইসব গণনায় মাথা ঘামিয়েছেন, সেই পলাশবরণ পালের শরণাপন্ন হতে পারি। বরিশাইল্লা এই নাম মাহাত্ম্যে তাঁর গণনা ও জ্ঞানগম্যের ওপর অবশ্যই ভরসা করা যায়। মেঘনাদ বিশারদ অত্রি মুখোপাধ্যায় এই গ্রন্থের একটি প্রবন্ধে এ বিষয়ে তথ্য দিয়েছেন। উল্লেখ্য, সময় প্রসঙ্গে সৈয়দ মুস্তাফা সিরাজ নিষিদ্ধ প্রান্তর রচনাটিতে এই মুনি ঋষিদের বেশ প্রশংসাই করেছেন। উদ্ধৃতি শুরু। একালের বিজ্ঞানী বলছেন সময়ের বাস্তব অস্তিত্ব আছে, আছে বই কি, অনুভূতি দিয়ে তাকে পাওয়া যায়। এদিক থেকে প্রাচীন ভারতীয় দর্শনের অনেক সিদ্ধান্তে চমকে যেতে হয়। কোটি কল্পান্ত যুগের কথাও ঋষিরা ভেবেছিলেন। সময়ের এই বিশালতম ব্যাপ্তির ধারণা তো মানুষের চেতনাতেই বাস্তব ব্যবহার ব্যতি রেখে ধরা পড়েছিল। হ্যাঁ, অনুভূতির জানালা দিয়েও সত্যের আলো এসে পৌঁছতে পারে। প্রাচীন হিন্দুরা এ ব্যাপারে অসম্ভব বুদ্ধিমান। উদ্ধৃতি শেষ। এই যে কোটি কল্পান্ত যুগ, তার হদিশ পাঁজির হিসেব কষে পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ এটাকে ব্যাখ্যা করেছেন ঘড়ির সময়ের অসারতা দিয়ে। এটা বহু জন্মের বহু জাতকের অবদান। পঞ্জিকা দিয়ে তার পরিমাপ হয় না। এটা সত্যের সন্ধানে মানুষের কোটি কল্পান্তের বৌদ্ধিক অভিযানের কথা। পৃষ্ঠা 15। জন্ম জন্মান্তর। এখানেই একটি জন্ম ও একটি জাতকের কাহিনী যেন থমকে থাকে। জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময় নিয়ে যদি পঞ্জিকা সীমাবদ্ধ থাকত তবে কথা ছিল না। বৌদ্ধ দর্শনে যেমন অনেক জন্মের কথা জাতকের কাহিনীতে বিরাজমান, তেমনি আমাদের সর্বপ্রকার দৈহিক অনুভূতির বাইরে এমন একটি ধারণার কথা বলা হয় যা আগুনে পোড়ে না, কোনো অস্ত্র দিয়েও তাকে ঘায়েল করা যায় না, কারণ তা অবিনশ্বর। তার নাম আত্মা বা সোল, SOUL, বা এক অদৃশ্য কিছুর ভাবনা যা পঞ্জিকার বিষয়বস্তু নয়। আর এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পরলোক তত্ত্ব। দৈনন্দিন জীবনে সততা সহ সাত্ত্বিক ও সার্বিক সামাজিক জীবন যাপন দিয়ে যা নির্ধারিত হয়, সেই আত্মা নিয়েও প্রশ্ন উঠেছে উপনিষদে। কঠোপনিষদের প্রথম অধ্যায়ের প্রথমা বল্লী লয় দীর্ঘই বল্লীর শ্লোকের মধ্যে তা নিহিত আছে। নচিকেতাকে যম যখন বহু জন্মের সুখ স্বাচ্ছন্দ্য দন্তের শয় বফলা চয় ছয় দয় জপলা স্বাচ্ছন্দ্য ভোগী ও সুখী জীবনের বর দিতে চাইলেন, নচিকেতা সে বর অগ্রাহ্য করলেন, কারণ তিনি ভোগ সুখ ও সমৃদ্ধি চান না। কেননা তা তাঁর কাছে অসার এবং তিনি জানেন সব মানুষই তা চায়। তিনি তার বদলে একটি কঠিন বিষয় জানতে চাইলেন, যা স্বয়ং যমকেও বিস্মিত ও আশ্চর্যান্বিত করে তুলল। উদ্ধৃতি শুরু। ইয়স্মিন্নিদং বিচিকিৎসন্তি মৃত্যুঃ ইয়ৎ সম্পরাশে মহতি ব্রূহি নস্তৎ ইয়ো হয়ং বরো গূঢ় মনু প্রবিষ্ট
নান্যং তস্মন্নচিকেতা বৃণীতে। তারই উদ্ধৃতি শেষ। বন্ধনী শুরু। হে যম, যে আত্মার সম্বন্ধে লোকের মনে ইহা আছে কি না এইরূপ পরলোক বিষয়ক সংশয় উপস্থিত হয়, সে তত্ত্বের নির্ণয় মহৎ প্রয়োজন সুসাধিত হয়, তাহাই আমাকে বলুন। অতঃপর ঔপনিষদকার স্বয়ং বলছেন, অতি দুর্বিজ্ঞেয় বস্তু অবলম্বনে এই যে বর উপস্থাপিত হয়েছে, নচিকেতা তদ্ভিন্ন অন্য কিছু প্রার্থনা করেন না। উদ্ধৃতি শেষ। বন্ধনী শেষ। উদ্ধৃতি শেষ। পঞ্জিকার গূঢ় ভিত্তি দর্শন হলেও সেখানে জন্মান্তরের কথা আছে বলেই পঞ্জিকা কিন্তু পারলৌকিক ক্রিয়াকর্মাদির কথা বলে। পৃষ্ঠা 16। কেননা হিন্দু সমাজের দৈনন্দিন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিভিন্ন কালে মনুগণ আচার বিচার পরামর্শ বিষয়টি যত্নের সঙ্গে ধর্মাচারের অংশ হিসেবে মানুষের অস্তিত্বের মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। মহালয়ায় স্বর্গত পূর্বপুরুষদের জন্য প্রার্থনার যে আচার প্রতিপালিত হয়, সেটি আত্মার অমরত্বের কথাই বলে। আত্মার অস্তিত্বের বিভিন্ন বিভিন্ন কালেও অমরত্বের কথাই বলে। অধার্মিক, বিধর্মী ও পাপীকে ধ্বংস করার কথা সব ধর্মেই বলা হয়, সেটাও ধর্মীয় রাজনীতির অংশ। কোনো ধর্মই এক্ষেত্রে ব্যতিক্রম নয়। রাহুল সাংকৃত্যায়ন তাঁর দর্শন দিগদর্শন গ্রন্থে মুহাম্মদ, বন্ধনী শুরু, ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ, বন্ধনী শেষ, গজালির 1059 থেকে 1111 খ্রিস্টাব্দ ধর্মদর্শন প্রসঙ্গে আত্মার বিষয়টি উত্থাপন করেছেন। উদ্ধৃতি শুরু। মানুষ পয়গম্বর মুহাম্মদকেও আত্মা সম্পর্কে প্রশ্ন করতে ছাড়েনি। এর উত্তরদানের জন্য আল্লাহ তাঁর পয়গম্বরকে বলেছেন, বলো, আত্মা আমার নির্দেশানুযায়ী সৃষ্ট হয়েছে... গজালির পক্ষে বেশি কিছু বলা বিপজ্জনক হতেই পারে, তাই বেচারি তাঁর আহাবুল বুলুমে বলেছেন যে অর্থাৎ আত্মা এমনই একটা রহস্যে আবৃত যা প্রকট করা উচিত নয়। উদ্ধৃতি শেষ। অর্থাৎ আত্মা, পরলোক ইত্যাদি বিশ্বাস সব ধর্মের একটি প্রয়োজনীয় বস্তু। মানুষ যদি এর ফলে এমন এক ধারণার বশবর্তী হয় যে অন্য ধর্মের মানুষকে হত্যা করলে পুণ্য হয় এবং তার ফলে স্বর্গগমন ও হুরিপরিদের সঙ্গে অনন্ত জীবনযাপন সম্ভব, তাহলে তাকে এক কথায় মৌলবাদী বলে দিলেই হয় না। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক ভাবনা চিন্তা ও চেতনার বিকাশ দর্শনশাস্ত্রের অতি প্রয়োজনীয় বিষয়। খ্রিস্টান, হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পঞ্জিকা দৈনন্দিন আচার আচরণের সঙ্গে স্বর্গ, বেহেস্ত, হেভেন, বিপরীতে নরক, হেল, দোজখ এর কনসেপ্ট বা ভাবনাও জড়িত। আর দিন, রাত্রি, সন, তারিখ ইত্যাদি ছাড়াও এক ধর্মীয় অনুশাসন ও দর্শনও পঞ্জিকার সঙ্গে সম্পৃক্ত। পৃষ্ঠা 17। সমস্ত বিষয়টিকে তাই সংস্কার ও ঐতিহ্য বলে ছেড়ে দিলে চলবে না। তার বিস্তৃত বৈজ্ঞানিক দার্শনিক অনুসন্ধান ও বিচার বিবেচনাও আবশ্যক। ক্যালেন্ডার ও পঞ্জিকা সম্পর্কে খুবই নেতিবাচক কথা বলেছেন অস্কার ওয়াইল্ড। উদ্ধৃতি শুরু। Most calendars mar the sweet simplicity of our lives by reminding us that each day that passes is the anniversary of some perfectly uninteresting event. Stop. উদ্ধৃতি শেষ। যেহেতু পাঠক এই কথাগুলি সহজে বুঝতে পারবেন, তাই বাংলা অনুবাদ অর্থহীন বলে মনে হয়েছে। তবে এছাড়াও তিনি আরও তীব্রভাবে বলেছেন, দিনপঞ্জিকে সংস্কৃতির ভিত্তি ভেবে নেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। তার চাইতে প্রত্যেক দিনের শুরুতে ভালো কবিতা পড়লে সার্বিক উন্নতি হওয়া সম্ভব। ওয়াইল্ড অবশ্য ইংরেজি কবিতার কথা বলেছেন, কিন্তু যে কোনো ভাষার কবিতার ব্যঞ্জনা এখানে থেকেই যাচ্ছে।
পঞ্জিকা নিয়ে কাজ করার অর্থ এই নয় যে কবে কোন পঞ্জিকা তৈরি হয়েছিল এই ইতিহাস ঘাঁটা। সেটা কেউ করতেই পারেন, তথ্য হিসেবে সেই ইতিহাসের যৌক্তিকতা অস্বীকার করার নয়। পঞ্জিকার বিষয়বস্তু এবং তার মধ্যে যে আচার ও সংস্কারের কথা বলা আছে, সামাজিক প্রেক্ষাপটে তার গভীর বিশ্লেষণ হওয়া দরকার। ভুললে চলবে না যে পঞ্জিকার সঙ্গে আমাদের ব্যক্তি জীবনের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থাও যুক্ত সমগ্র মনুষ্য জাতির সহস্রাধিক বছরের সংস্কার, জীবনযাপন ও ইতিহাস। দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। আসলে পঞ্জিকাতে রাশিচক্রে জাতকের খারাপ সময় কখন আসতে পারে তার ইঙ্গিত দেওয়া হয়। সঙ্গে খারাপ সময়কে ভালো করার জন্য নানা রকম বিধানও দেওয়া হয়। পৃষ্ঠা 18। গোমেদ, পলা, নীলা ইত্যাদি মূল্যবান প্রস্তরখণ্ডের কথা সর্বত্র বিজ্ঞাপন হিসেবে দেখা যায়। এমনকি রাষ্ট্রের খারাপ সময়েও ভবিষ্যৎবাণী থাকে পঞ্জিকায়। এমনকি রাষ্ট্রের খারাপ সময়েরও ভবিষ্যবাণী থাকে পঞ্জিকায়। তার প্রতিবিধান হিসেবে হোম ও যজ্ঞের প্রতিষেধকের কথা বলা হয়ে থাকে। সে সমস্ত কথা পাঠকের গোচরে আছে, কেননা টেলিভিশন টয়কার লয়হস্যই ভয় দীর্ঘই মূর্ধন্যস্ব মূর্ধন্য টেলিভিশন এবং নানা প্রকার মাধ্যমের দ্বারা জ্যোতিষী পরিপুষ্ট। কিন্তু কখন মানুষের মন খারাপ হয়, কেন মানুষের মন খারাপ হয়, সেসব কথা তো আর ছক বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার দ্বারা নির্ণীত হয় না, কেননা পৃথিবীর গভীরতর অসুখ এখন। তাই আমাদের হাতে পাঁজি মঙ্গলবার ছাড়া আর গতি কোথায়? আর রবীন্দ্রনাথের মুক্তধারার কয়েকটা কথা স্মরণ করা যেতে পারে। সময়টা যে বড় সংকটের, সেই জন্যই এই তো উপযুক্ত সময়। ক্যালেন্ডার সম্পর্কে র্যালফ ওয়ালডো এমারসনের কথা এই প্রসঙ্গে প্রাসঙ্গিক। উদ্ধৃতি শুরু। It fell in the ancient periods which the brooding soul surveys, or even the old time coined itself into the calendar month and days. Stop. উদ্ধৃতি শেষ। এখানে ব্রুডিং সোল, BROODING ব্রুডিং সোল কথাটি আসল ভাবনার কথা ব্যক্ত করছে বলে মনে হয়। এখন এমন একটা সময় যখন ভবিতব্যের হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় বোধ হয় নেই। ভালো মন্দ, সৎ অসৎ, ন্যায় অন্যায় সবই যেন একীভূত সনাতনী। তাই তাসের দেশের দাসেদের জন্য নির্দিষ্ট নিয়ম কানুন, আচরণ বিধি সহ তৈরি হচ্ছে নবপঞ্জিকা। পুরনো পঞ্জিকার দিন হয়ে গেল শেষ, মূল্যবোধের হলো অবসান। উদ্ধৃতি শুরু। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ... অনিল আচার্য। পড়া চলছে পরের ফাইলে।